বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজার দিনে সারাদিন রোজা রেখে ইফতারে যদি পানীয় হয় একদম ঠান্ডা, সতেজ আর মজাদার, তাহলে কেমন হয়? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 4টি দারুণ রিফ্রেশিং পানীয়, যা ইফতারে এনে দেবে এক নতুন স্বাদ। আর এই মজাদার পানীয়গুলো হলো বোরহানি, কমলার জুস, লেবু পুদিনা পাতার শরবত আর কাঁচা আমের জুস। সবচেয়ে সহজ আর পারফেক্ট রেসিপি পেতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই শেয়ার করছি মজাদার বোরহানি রেসিপি। রমজানের ইফতারে বা ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু অনেক রকমের ভারী খাবার খেয়ে থাকি। তবে যত ভারী খাবারই খান না কেন, বোরহানি ছাড়া কিন্তু চলেই না। বোরহানি হজমে সাহায্যকারী পানীয় বিশেষ। আবার প্রচণ্ড রোদ থেকে বাড়িতে ফিরে সারা দিনের ক্লান্তি দূর করা যায় এক গ্লাস বোরহানি খেলে। বোরহানি এমন একটা জিনিস, শুধু ঈদ না, যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে অথবা গরমের ক্লান্তি দূর করতে কিন্তু ঠান্ডা ঠান্ডা বোরহানির কোনো তুলনাই হয় না। বোরহানি কিন্তু আপনি তৈরি করে নর্মাল ফ্রিজে 7 থেকে 8 দিনের মতো রেখে খেতে পারবেন। তাই আজকের ঈদ আয়োজনে থাকছে শাহী বোরহানির রেসিপি। ঈদের দিন কিভাবে বাসায় সহজে তৈরি করবেন শাহী বোরহানি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 আঁটি পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাটা যখন বাজার থেকে কিনবেন তখন একটু দেখে ভালোভাবে কিনবেন যে পাতাগুলো তাজা আছে কিনা। আজকে আমি বোরহানিটা তৈরি করার জন্য 20 টাকা দামের 1 আঁটি পুদিনা পাতা নিয়েছি। আর প্রত্যেকটা পুদিনা পাতা এবার আমি আঁটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। পুদিনা পাতার যে নরম ডাঁটাটা আছে সেটা শুদ্ধই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। পুদিনা পাতাগুলো এবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এখানে একটা ব্লেন্ডার নিয়েছি আর এখানে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি 2 কেজি টক দইয়ের বোরহানি তৈরি করব, যার কারণে কিন্তু এই 1 আঁটি পুদিনা পাতাই লাগবে। সাথে দিয়ে দিয়েছি 5টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন। যদি খুব বেশি ঝাল হয় সেক্ষেত্রে কিন্তু কমিয়ে দিতে পারেন, আবার যদি একটু ঝাল কম হয় সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষা, আর আমি কিন্তু চামচটা উঁচু করে করে দিচ্ছি। আপনারা কেউ চাইলে এখানে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। আমি কিন্তু এখানে কালো গোলমরিচটা নিয়েছি, আপনারা কেউ চাইলে সাদা গোলমরিচটা দিয়েও কিন্তু বোরহানি তৈরি করতে পারবেন। এবার আমি ব্লেন্ডারটা মাত্র 1 মিনিটের মতো চালিয়ে নিয়েছি। দেখুন পুরোপুরি কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। সরিষাটা খুব ভালোভাবে মিশ হয়ে যাবে আপনি 1 মিনিটের মতো ব্লেন্ডারটা চালালেই। কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু সরিষা এবং কাঁচামরিচটা শিলপাটাতে বেটেও নিতে পারেন। পুরোপুরি কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা মিশ হয়ে গেছে। এবার ব্লেন্ডারের জারটা এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা সিলভারের বড় হাঁড়ি নিয়েছি, আপনারা কেউ চাইলে বোলও নিতে পারেন। হাঁড়িটা নিলে খুব সুবিধা হয়, আর যেহেতু আমি একটু বেশি পরিমাণ বোরহানি তৈরি করছি যার কারণে একটা বড়সড় হাঁড়ি নিয়েছি। তবে আপনারা যদি কম পরিমাণে বোরহানি তৈরি করেন তাহলে কাচের বোলও নিতে পারেন। এখন আমি এখানে 2 কেজি টক দই দিয়ে দিলাম, আর এই টক দইটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। কিভাবে টক দই খুব সহজে ঘরে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
সাথে দিয়ে দিলাম পুদিনা পাতার মিশ্রণটা। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ 2 টেবিল চামচ পরিমাণ। বোরহানি তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিট লবণটা অ্যাড করতে হবে। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। আমি এখানে 4 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। সাথে দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট। আপনারা কেউ চাইলে কিন্তু সাধারণ যে লবণ খাই আমরা সেটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। ব্যাস হয়ে গেল। অল্প কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই কিন্তু বোরহানি তৈরি করা যায়, আর বাবুর্চিদের চাইতেও অনেক বেশি সুস্বাদু হবে আপনারা যদি ঘরেই এই বোরহানিটা তৈরি করেন। এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না আছে তারা ব্লেন্ডারও করতে পারেন, আর সবচাইতে সহজ বুদ্ধি, যদি কারো কাছে ব্লেন্ডারই না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিলেই হবে। মোটামুটি আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এর চাইতে বেশি সময় ব্লেন্ড করার কোনো দরকার নেই। সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর দইটাও কিন্তু ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারটা তুলে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এখন পানি মিক্স করতে হবে। পানিটা মিক্স করবেন আপনারা কে কিরকম ঘন বা পাতলা খাবেন সেই অনুপাতে। বোরহানি কিন্তু খুব বেশি ঘন খেতে ভালো লাগে না, আবার খুব বেশি পাতলা খেতেও ভালো লাগে না। আমি 2 কেজি টক দইয়ে 2.5 লিটার পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ঠান্ডা পানিটা অ্যাড করেছি। বোরহানিতে কিন্তু অবশ্যই ঠান্ডা পানিটা দিবেন, না হলে নর্মাল পানি দিয়ে বোরহানিটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেবেন। কেউ যদি চান তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা বোরহানিটা খেতে পারেন, তবে বোরহানিটা কিন্তু না ছেঁকে মোটেও খাওয়া উচিত না। এবার আমি বোরহানিটাকে ভালোভাবে ছেঁকে নেব, আর অবশ্যই কিন্তু মিষ্টি এবং লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এই পর্যায়ে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেবেন। আমি একটা জগ নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। অল্প অল্প পরিমাণে বোরহানি আমি ছেঁকে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু একটা মার্কিন কাপড় বিছিয়ে তার উপরে বোরহানিটা ঢেলে ভালোভাবে চিপে আপনারা চাবাটা ফেলে দিতে পারেন। আমি এখানে ছাঁকনি দিয়েই এই কাজটা করছি। বোরহানিটা যদি আপনি মার্কিন কাপড় দিয়ে ছেঁকে নেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয়। বাবুর্চিরা কিন্তু বোরহানিটা মার্কিন কাপড়ে রেখে ছেঁকে নেয়। আমি কাজটা তাড়াতাড়ি দেখানোর জন্য এভাবে ছেঁকে নিচ্ছি। মার্কিন কাপড় দিয়ে ছাকতে গেলে একটু সময় বেশি লাগে। বোরহানিটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এই ছাবাগুলো শুদ্ধ কিন্তু বোরহানি খাওয়া যায় না। যদি আপনারা আমার মতো ছাঁকনি দিয়ে বোরহানি ছাঁকেন সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে ছাঁকনিটা অনেক চিকন ছিদ্রযুক্ত হতে হবে, যাতে করে বোরহানিটা খুব ভালোভাবে ছাঁকা হয়ে যায়। একই পদ্ধতিতে বাদবাকি বোরহানিগুলো আমি ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ বোরহানিটাই কিন্তু ছাঁকা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আর পরিবেশনটা কিন্তু একেবারে যার যার ব্যক্তিগত ব্যাপার। বোরহানি পরিবেশনের সময় কিন্তু অবশ্যই বরফের টুকরো দিয়ে পরিবেশন করতে হবে। আমি প্রত্যেকটা জারে বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর ছেঁকে রাখা বোরহানিগুলো ঢেলে দিচ্ছি।
আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন বোরহানিটা আমি কতটুকু পাতলা বা ঘন রেখেছি। এরকম বোরহানি আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এর চাইতে পাতলা বা এর চাইতে ঘন খেতে ভালো লাগে না। আর যদি কেউ মনে করেন এটা অনেক বেশি ঘন, সেক্ষেত্রে কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করতে পারবেন। আর যদি বোরহানিতে পানির পরিমাণটা বাড়িয়ে দেন, সেখানে কিন্তু অবশ্যই চিনি, লবণ এবং মশলাটাও বাড়িয়ে দিতে হবে। উপর দিয়ে আমি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। বোরহানিটা দেখতেই কিন্তু অসাধারণ লাগছে, আর খেতে তো এর চাইতে অনেক বেশি সুস্বাদু। ঘরেই তৈরি হয়ে গেল ঝটপট শাহী বোরহানি। আশা করি এই বোরহানির রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। যারা নাকি একেবারে বোরহানি তৈরি করতে পারেন না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। এবার শেয়ার করছি দ্বিতীয় রেসিপি। এই রমজানে ইফতারের সেরা পানীয় জানুন কিভাবে বানাবেন 100% পারফেক্ট কমলার জুস, যা আপনার শরীরকে দিবে তাজা অনুভূতি। এই রেসিপি খুব সহজ, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। এক একজনে এক একভাবে কমলার জুস তৈরি করে থাকেন। আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের সবার সামনে উপস্থাপন করলাম। কমলার জুস ইফতারের একেবারে আগ মুহূর্তে খুব কম সময়ে কিন্তু তৈরি করা যায়। এই জুসে ব্যবহার করা হয়েছে তাজা কমলা, সামান্য বিট লবণ, গোলমরিচ ও পুদিনা পাতা, যা এটিকে আরও রিফ্রেশিং করে তুলবে। চাইলে সামান্য কাঁচামরিচও যোগ করে দিতে পারেন। একদম নতুন এক স্বাদ। রমজানের ইফতারে এই কমলার জুস আপনার পরিবার এবং বন্ধুদের খুব পছন্দ হবে। ভিডিওটি দেখুন এবং রেসিপিটি শেয়ার করুন। বিশেষ করে বাচ্চারা কিন্তু কমলার জুসটা অনেক অনেক বেশি খেতে পছন্দ করে। আমি এখানে ফ্রেশ কমলা নিয়েছি। যে যতটুকু জুস তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই এখানে কমলাটা নেওয়ার চেষ্টা করবেন। কমলার জুস যারা খেতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই মাথায় রাখবেন, ফ্রেশ জুস 30 থেকে 45 মিনিটের মধ্যে খেয়ে ফেলা ভালো, কারণ বেশি সময় রাখলে স্বাদ পরিবর্তন হতে পারে। আর যদি আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন, সেক্ষেত্রে 8 থেকে 12 ঘন্টা রাখা যেতে পারে, তবে জুসের স্বাদ ও পুষ্টিগুণ কিছুটা কমে যেতে পারে। আর যদি এয়ারটাইট বোতলে ফ্রিজে সংরক্ষণ করেন, সেক্ষেত্রে বাতাস যাতে না লাগে, তাহলে 24 ঘন্টা পর্যন্ত জুস ভালো থাকবে। আর যদি কেউ ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, সেক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ ভালো রাখা সম্ভব, তবে টেক্সচার ও ফ্লেভার পরিবর্তন হতে পারে। সবগুলো কমলার উপরের খোসা ফেলে দিয়েছি, আর যে সাদা অংশগুলো আছে এগুলো আলতো আলতো হাতে উঠিয়ে ফেলে দিতে হবে। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা বলে থাকি কমলার জুস খুব তাড়াতাড়ি তিতো হয়ে যায়। তার কারণ হলো কমলার উপরের এই সাদা অংশটা যদি আপনি ফেলে না দেন ঠিক মতো, সেক্ষেত্রে কিন্তু কমলার জুস তিতো হয়ে যেতে পারে। জুস বানানোর ক্ষেত্রে তাজা ও মিষ্টি কমলা ব্যবহার করতে হবে। অক্সিডেশন ঠেকাতে জুস বানানোর পরপরই ফ্রিজে রাখুন, নয়তোবা সাথে সাথে পরিবেশন করুন। এই বিষয়গুলো মাথায় রেখে কমলার জুস তৈরি করলে কিন্তু আপনার কমলার জুসটা তেমন একটা তিতো হবে না। এখন আমি কমলাগুলো একটা কাচের জগে নিয়েছি ব্লেন্ড করার জন্য, যেহেতু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। কমলার সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর পরিমাণ মতো ঠান্ডা পানি। আপনারা যে যেরকম ঘন বা পাতলা খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করতে হবে। আর জুস তৈরি করার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, কমলার বিচিগুলো যতটা সম্ভব ফেলে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো বিট লবণ। আপনারা যদি কেউ না খেতে চান, সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন। এবার ব্লেন্ডার দিয়ে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি। তৈরি
তৈরি হয়ে গেল দারুণ মজার এবং সুস্বাদু কমলার জুস। তবে কমলার জুসটা কিন্তু খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর কারো হাতে যদি একেবারেই সময় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী না ছেঁকেও খেতে পারেন। তবে না ছেঁকে খেলে আসলে কেমন লাগবে সেটা জানি না। এবার আমি বড় একটা বোল নিয়েছি আর তার উপরে একটা ছাঁকনি দিয়েছি। এবার জুসটা খুব ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি, এতে করে জুসটা খুব দ্রুত ছাঁকনি দিয়ে পড়ে যাবে। সম্পূর্ণ জুসটাই কিন্তু ছাঁকা হয়ে গেছে আর ছাঁকনিতে দেখুন যে কি পরিমাণ ছাবা বের হয়েছে। নিশ্চয়ই এতটা ছাবা শুদ্ধ কেউ চাইবেন না যে না ছেঁকে খাই। রিফ্রেশ এবং পিওর একটা জুস তৈরি হয়ে গেল। এই জুসটা খেতে যে কতটা অসাধারণ, বিশেষ করে ঠান্ডা ঠান্ডা। আপনারা কেউ চাইলে কিন্তু পরিবেশনের সময় বরফের টুকরো দিতে পারেন। যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে এই জুসটা তৈরি করেছি, যার কারণে এখানে বরফের টুকরো দিচ্ছি না। পরিবেশনের সময় সাজুগুজুটা একেবারেই নিজের কাছে, যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকম ভাবেই কিন্তু পরিবেশন করতে পারেন। আমি শুধুমাত্র পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। এই জুসটা নিজে থেকে এত বেশি সুন্দরী যে তাকে সাজানোর জন্য নতুন করে কোনো রঙের প্রয়োজন হয় না। দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে, আর খেতে তো এর চাইতে অনেক অনেক গুণ বেশি সুস্বাদু এবং পুষ্টিকর। যারা নাকি কখনো এই জুসটা তৈরি করে খাননি, তাদের কাছে অনুরোধ থাকবে এবারে রমজানের ইফতারে একবার হলো ট্রাই করে দেখুন যে কতটা মজাদার এই কমলার জুসটা। চলে আসলাম তৃতীয় রেসিপিতে। বাইরে বের হলেই প্রচণ্ড গরম, প্রাণ হাঁসফাঁস। গরমে প্রাণ জুড়াতে শরবতের জুড়ি নেই। শরবতই হচ্ছে ভীষণ তেষ্টায় গলা ভেজানোর সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। তবে শরবতের উপাদানও কিন্তু হতে পারে স্বাস্থ্যকর। তাই তীব্র গরমে প্রাণ জুড়াতে খেতে পারেন লেবু পুদিনার শরবত। গরমের দিন মানেই বাড়িতে নানা রকম শরবত বানানো হয়। আম পোড়ার শরবত, বেলের শরবত, নুন চিনি লেবু দিয়ে শরবত, এছাড়াও গুল, লাচ্ছি এসব বানানো হয়। অনেকে ফ্রিজে রাখা কোল্ড ড্রিঙ্ক, ঠান্ডা জল এসব খেতে পছন্দ করেন গরমের দিনে। যদিও এই কোল্ড ড্রিঙ্কস একেবারেই ভালো না, পরিবর্তে বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্পেশাল এই শরবত। লেবু পুদিনার শরবত বানাতে তেমন কোনো কিছু লাগে না। এখানে আমি এক আঁটি পুদিনা পাতা নিয়েছি। বাজারে কিন্তু পুদিনা পাতা কিনতে পাওয়া যায় খুব কম দামেই। আমি এখানে 20 টাকা দিয়ে এক আঁটি পুদিনা পাতা কিনেছি। আর প্রথমেই আমি আঁটির থেকে পুদিনা পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। পুদিনা পাতা যখন আপনারা কিনবেন তখন অবশ্যই একটু ভালোভাবে দেখে কিনবেন, যাতে পচা পাতা না আসে। সবগুলো পুদিনা পাতাই কিন্তু আমার আটি থেকে বাছা হয়ে গেছে। এবার আমি এই পুদিনা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। শরবতটা তৈরি করতে কিন্তু অবশ্যই লেবু লাগবে। আমি এখানে 2টা লেবু নিয়েছি। আপনারা যে যতটুকু শরবত তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু পুদিনা পাতা এবং লেবুটা নেবেন। লেবুগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি পছন্দ মতো লেবুগুলো টুকরো করে নিচ্ছি। ঠিক এমনভাবে টুকরো করবেন যাতে চাপ দিলে লেবুর রসটা খুব সহজেই বের হয়ে আসে। লেবুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটি নিয়েছি আর এখানে লেবুগুলো চিপে রসটা বের করে নিচ্ছি ভালোভাবে।
আপনারা কেউ চাইলে কিন্তু এইভাবে লেবুর রস বের করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের জন্য। আর লেবুর রস কিভাবে সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যখন কিনা শরবত তৈরি করবেন তখন লেবু কাটার ঝামেলাটা আর থাকবে না, ফ্রিজ থেকে বের করে নিলেই কিন্তু লেবুর শরবত তৈরি হয়ে যাবে, বা যে কোনো শরবতেই ব্যবহার করতে পারবেন। 2টা লেবুতে যেই পরিমাণ রস হয়েছে এটা দিয়েই কিন্তু আমার আজকের শরবতটা হয়ে যাবে। এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর এই জারে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু শরবতের স্বাদটা অনেক অনেক বেশি সুস্বাদু হয়। কারো কাছে যদি কাঁচামরিচটা দিতে ভালো না লাগে সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন, তবে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এটা মোটা চিনি, এই চিনিটা প্রচুর পরিমাণে মিষ্টি, যার কারণে আমি এখানে 1 কাপ দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু মিষ্টির পরিমাণটা দিতে পারবেন। আর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। অবশ্যই এখানে বিট লবণ ব্যবহার করবেন। সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আর যে লেবুর রসটা আমি রেখে দিয়েছিলাম সেই লেবুর রসটা। এখন এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। কারো হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ডারে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এর চাইতে বেশি সময় কিন্তু ব্লেন্ড করতে হবে না। আমি কিন্তু ব্লেন্ডারের জারটা খুলে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি মিক্স করে দিয়েছি, আর একটা জগ নিয়েছি। এবার এই শরবতটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা যদি কেউ মনে করেন যে না ছেঁকেই খাবেন তাহলে কিন্তু ঠিক হবে না, অবশ্যই ছেঁকে তারপরে শরবতটাকে খাওয়ার চেষ্টা করবেন। পুরোপুরি শরবতটা কিন্তু ছাঁকা হয়ে গেছে, আর ছাঁকার পরে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ছাবা এসেছে। এই ছাবাটা শুদ্ধ আসলে খাওয়াটা ঠিক হবে না, যার কারণে একটু ভালোভাবে ছেঁকে নেবেন। আর তারপরে কিন্তু আপনারা পরিমাণ মতো পানি এখানে মিক্স করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল খুব সহজে এবং ঝটপট লেবু পুদিনা পাতা ঠান্ডা ঠান্ডা শরবত। তবে শরবতটা পরিবেশন কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন। আমি এখানে বরফের টুকরো দিয়ে শরবতটাকে পরিবেশন করছি। অনেকেই আছেন লেবু পুদিনার শরবতে ফুড কালার ব্যবহার করে থাকেন যাতে করে আরো বেশি পরিমাণে সবুজ দেখায়। তবে পুদিনার পাতার যে কালার, এই কালারটাই কিন্তু অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ। এখানে আসলে আর কোনো রকম কালার ব্যবহার না করাটাই ভালো। বরফের টুকরোর সাথে পুদিনা পাতা অথবা লেবু স্লাইস করে কেটে উপর দিয়ে দিয়ে দিলে কিন্তু দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই কিন্তু এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খাবেন, কারণ ঠান্ডা ঠান্ডা যে কোনো শরবত খাওয়ার মজাই আলাদা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সবার সাথে এই গরমের ক্লান্তি দূর করার মতো দারুণ মজার একটা শরবতের রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে একটু হলেও এই শরবতের রেসিপিটা ভালো লেগেছে ইনশাল্লাহ। যারা নাকি এইভাবে কখনো লেবু পুদিনার শরবত খাননি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো এই গরমে বাড়িতে বানিয়ে দেখুন যে কতটা ভালো লাগে। আর আপনি কিন্তু একদিন বানিয়ে ফ্রিজে মোটামুটি 5 থেকে 6 দিনের মতো রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর লেবু পুদিনার শরবত কিন্তু নষ্ট হবে না, তবে অবশ্যই ঢাকনাযুক্ত কাচের জগে রাখতে হবে।
এবার শেয়ার করছি সর্বশেষ এবং 4 নাম্বার রেসিপি। রমজানের ইফতার মানেই সারাদিন রোজার পর্যায়ে কিছু ঠান্ডা, রিফ্রেশিং আর স্পেশাল। কিন্তু সবসময় একঘেয়েমি শরবত খেতে কারই বা ভালো লাগে। তাই আজ নিয়ে এসেছি একদম রেস্টুরেন্টের সিক্রেট রেসিপি। কাঁচা আমের খটখটে টক স্বাদ, কনডেন্স মিল্কের মিষ্টি ভাব আর পুদিনা পাতার ফ্লেভার, সাথে নাগামরিচ, সব মিলিয়ে পারফেক্ট এক কম্বিনেশন। এটি এমন একটি শরবত যা একবার খেলে আপনি বারবার বানাতে চাইবেন। এই শরবত শুধু ঠান্ডাই করবে না, সাথে এনে দেবে ঝাল টক মিষ্টির এক দুর্দান্ত স্বাদ। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো খুব সহজেই বাসায় বানানো যাবে। ইফতারে পরিবারের সবাই মুগ্ধ হবে ইনশাল্লাহ। তো আর দেরি কেন, চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন এই স্পেশাল রেস্টুরেন্টের সিক্রেট শরবতটি। বাজারে কিন্তু কাঁচা আম উঠতে শুরু করে দিয়েছে, আর এখনই ট্রাই করে ফেলুন এই মজাদার জুস বা শরবতটা। আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনারা অনেকে অনেক রকমের জুস, লাচ্ছি, শরবত তৈরি করে খেয়েছেন কাঁচা আমের, কিন্তু এটা একেবারেই নতুন। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের কচকচে 4টা কাঁচা আম নিয়েছি। আপনারা যে যতটুকু জুস বা শরবত তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে কাঁচা আমটা নেবেন। এই জুসটা তৈরি করার জন্য অবশ্যই কচকচে কাঁচা আম নেবেন। পাকা পাকা আম দিয়ে কিন্তু এই জুসটা একটুও ভালো লাগবে না। আর প্রথমে আমি আমগুলো খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো আম আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমের উপরের খোসাটা ফেলে দিচ্ছি। কাঁচা আম কিন্তু হজম শক্তি বাড়ায়। ইফতারের সময় অনেকেই ভারী খাবার খায় যা হজমের সমস্যা তৈরি করতে পারে। কাঁচা আমের শরবত পেটে অ্যাসিডিটি কমায় এবং হজমে সহায়তা করে। কাঁচা আম কিন্তু ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। কাঁচা আমে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বক ও চুলকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। কাঁচা আমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন সি ও আয়রন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, যা রোজার সময় দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। আমরা হয়তোবা অনেকেই জানি না, গরমের দিনে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে লবণ পানি বেরিয়ে যায়, ফলে ক্লান্তি এবং মাথা ব্যথা হয়। কাঁচা আমের শরবত শরীরে লবণের ভারসাম্য ঠিক রেখে এই সমস্যা দূর করে অতি সহজে। কাঁচা আম কিন্তু গ্যাস এবং অ্যাসিডিটি কমায়। সারাদিন না খাওয়ার কারণে অনেকে ইফতারের পর গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়া অনুভব করে। কাঁচা আমের জুস অ্যাসিডিটি কমিয়ে পেটকে শান্ত রাখে। আমগুলোর উপরের খোসা ফেলে দিয়ে আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী টুকরো করে নিতে পারেন, ছোট করে বা বড় করে। তবে যতটুকু সম্ভব আমের টুকরোগুলো অনেকটা ছোট করে কেটে নেবেন, এতে করে কিন্তু ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়। আমাকে যারা অনেক 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 বেশি কমেন্ট করে থাকেন আমার ব্লেন্ডারগুলো দেখার জন্য, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি আমার আরেকটা ব্লেন্ডার দেখিয়ে দিলাম। এর আগে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি রমজান উপলক্ষে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার একটা করে ব্লেন্ডার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এতগুলো ব্লেন্ডার একটা ভিডিওতে আসলে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই নতুন নতুন ব্লেন্ডারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য সবগুলো ব্লেন্ডার নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, সেটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব ইনশাল্লাহ। ব্লেন্ডারে জারে দিয়েছি স্লাইস করে রাখা আমের টুকরোগুলো, সাথে দিয়েছি একটা বড় সাইজের নাগামরিচ এবং একটা কাঁচামরিচ। এই জুসের মূল যেটা মানে মূল যে উপাদান সেটা হলো নাগামরিচ, অবশ্যই নাগামরিচটা দিতে হবে। সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ ধনেপাতা এবং পুদিনা পাতা।
দেড় টেবিল চামচ পরিমাণ বিট লবণ এবং 1 চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট। আপনারা কেউ চাইলে সাধারণ লবণও এখানে অ্যাড করতে পারেন। দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি, কারণ আমটা কিন্তু একটু টকটক, যার কারণে চিনিটা কিন্তু আপনারা বুঝে দিবেন। আর দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। মিডিয়াম স্পিডে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছে এবং আপনাদেরকে আমি তুলে একটু দেখিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডেই কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এই জুসটার মূল উপাদান যেটা, সেটা হলো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক ছাড়া এই জুসটা মোটেও তৈরি করা যাবে না। কেউ যদি আমাকে বলেন আপু গরুর দুধ কিংবা গুঁড়া দুধ দিলে কি হবে, মোটেও হবে না। আপনি যখনই গুঁড়া দুধ কিংবা গরুর দুধ অ্যাড করতে যাবেন, সাথে সাথে দুধটা ফেটে যাবে, মানে পুরোপুরি জুসটা ফেটে যাবে, আর কিন্তু খেতে পারবেন না। এখানে শুধুমাত্র আপনাকে কনডেন্স মিল্কটাই অ্যাড করতে হবে। আর রেস্টুরেন্টে কিন্তু এখানে কনডেন্স মিল্ক দিয়েই এই জুসটা তৈরি করে। আমি এখানে পুরোপুরি 1 কৌটা কনডেন্স মিল্ক অ্যাড করেছি। যত বেশি দুধ এখানে অ্যাড করবেন ঠিক তত বেশি সুস্বাদু হবে। আমি যেই পরিমাণ আম নিয়েছি, 4টা আম, 4টা আমের ক্ষেত্রে পুরোপুরি 1টা কনডেন্স মিল্কের জারই যথেষ্ট। সম্পূর্ণ কনডেন্স মিল্কটা ভালোভাবে কাঁচুকুচু করে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা আসলে বুঝতে পারছেন না, যার কারণে আমি একটু কাছ থেকে ব্লেন্ডারটা চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটা মসৃণ হবে, আপনি আসলে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এতটা মসৃণ একটা জুস খাচ্ছেন আপনি। একবার খেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা বারবার, এই সারা কাঁচা আমের সিজনে আপনারা যে কতবার খাবেন তার হিসাব নেই। এতটা চমৎকার এই জুস বা শরবতটা। আমি যেদিন ফার্স্ট এই জুসটা খেয়েছি সেদিনে আমি এটার প্রেমে পড়ে গিয়েছি। আর এটার সিক্রেট রেসিপিটা আমি খুব যত্ন সহকারে পামপট্টি মেরে জেনে তারপরে আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি। জুস তো কম বেশি অনেক খেয়েছি, অনেক রকম, অনেক পদ্ধতিতে, কিন্তু এত মজা কেমনে হয় বাইরে ভাই, এত মজা কেমনে হয়, জীবনে আমি এত স্বাদের জুস কখনো খাইনি। তো আপনারা আশা করি এই পদ্ধতিতে আপনাদের বাসায় জুস তৈরি করবেন। আমি কিন্তু একটু বিক্রমপুরের ভাষা বলে ফেললাম, অনেকেই আমাকে অনুরোধ করেন যে একটু বিক্রমপুরের ভাষায় কেন ভিডিও বানান না। তো আমি নেক্সট টাইম চিন্তা করেছি আপনাদের সবার উদ্দেশ্যে বিক্রমপুরের ভাষা দিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। দেখুন, আমার সম্পূর্ণ জুসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি জারে পরিবেশন করেছি, আপনারা গ্লাসে নয়তোবা জগে, যার যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন ইফতারের টেবিলে, নয়তোবা অতিথি আপ্যায়নে। ধনেপাতা, পুদিনা পাতা, যেভাবে ইচ্ছা সেভাবেই সাজিয়ে গুজিয়ে নিলেই হবে। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার রমজান অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।